তুমি আমাকে থামিয়ে দিলে কেন? শহরের মানুষ বলে কি আমাদেরকে উল্টোপাল্টা করে কথা বলবে? আজ তাকে বুঝিয়েই দিতাম। আরে দিদি, আমরা এখানকার বৌমা, কারোর সঙ্গে আমাদের এভাবে ঝগড়া করাটা ঠিক হবে না। আরতি দেবী তার দুই ছেলে মনোজ এবং সূর্যের সঙ্গে কলকাতা শহরে থাকত। দুই ছেলের বিয়ের বয়স হয়ে যাওয়ায় আরতি দেবী গ্রামের দুই সুন্দরী মেয়ে রূপা এবং কাজলকে তার বৌমা করে বাড়িতে নিয়ে এসেছে। দুই বৌমা বাড়ির প্রতিটা কাজেই খুবই পারদর্শী। বড় বৌমা, ছোট বৌমা, তোমরা মাত্র এক সপ্তাহের মধ্যেই বাড়ির দায়িত্ব যেভাবে সামলে নিয়েছো সেটা দেখে আমি অনেক খুশি। আপনার ভালো লেগেছে, এটা দেখে আমরাও অনেক খুশি মা। হ্যাঁ মা, দিদি একদম ঠিকই বলছে। আপনি বাড়ি নিয়ে একদম চিন্তা করবেন না, আমরা সব কিছু সামলে নেব। মা, আমরা গ্রামের গরিব পরিবারের মেয়ে, এসব কিছু জানার সত্ত্বেও আপনি আমাদের দুজনকে পছন্দ করেছেন, এটা আমাদের কপাল। তোমরা আগে গ্রামের মেয়ে ছিলে, কিন্তু এখন আর নেই। এখন তোমরা আমার বৌমা, তাই তোমরা নিজেদেরকে গ্রামের মেয়ে আর বলবে না। আরে বাহ, আমাদের পরিবারের ব্যাপারটাই আলাদা। এমনিতে শুনতে পাওয়া যায় বউ শাশুড়ি নাকি প্রথম দিন থেকে ঝগড়া করতে শুরু করে দেয়, কিন্তু আমাদের বাড়িতে তোমাদের মিল দেখে অবাক হয়ে গেলাম। এইভাবেই সুখে শান্তিতে আরতির পরিবার দিন কাটাতে থাকে। দেখতে দেখতে শ্বশুর বাড়িতে দুই বউয়ের 1 মাস কেটে যায়। এরকমই একদিন রান্নাঘরে, আরে কাজল, বাথরুমে শাওয়ার চালিয়ে স্নান করতে একদম ভালো লাগে না। গ্রামে কত সুন্দর পুকুরে স্নান করতে যেতাম। একদম ঠিকই বলেছো দিদি, আমিও ঠিকভাবে স্নান করতে পারি না। স্নান করার পরেও মনে হয় ঠিক মতো ফ্রেশ হতে পারিনি। তাহলে কি করা যায় বলতো? চলো না, একবার বরং মায়ের কাছে যাই। এখানে যদি আশেপাশে কোনো পুকুর থাকে তাহলে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে স্নান করতে যাওয়া হবে। এরপর দুই বৌমা নিজেদের মধ্যে এসব কথা বলতে বলতে তার শাশুড়ির রুমে যায় এবং শাশুড়িকে পুকুরে স্নান করার কথা জানায়। আরে বৌমা, এটা শহর, এখানে কেউ পুকুরে স্নান করে না, সকলে নিজের নিজের বাড়িতেই স্নান করে। মা, দয়া করে আমাদেরকে অনুমতি দিয়ে দিন না, আমাদের বাড়িতে স্নান করার অভ্যাস হয়ে গেলে আর পুকুরে যেতে চাইবো না। হ্যাঁ মা, আমাদেরকে অনুমতি দিয়ে দিন, কতদিন হয়ে গেল ভালোভাবে স্নান করতে পারিনি। আচ্ছা, তোমরা যখন এত করেই বলছো তাহলে অনুমতি দিয়ে দিলাম। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই একটা পুকুর আছে, সেখানে তোমরা স্নান করতে যেতে পারো। তবে বেশি সময় পর্যন্ত সেখানে থাকবে না, রাস্তা থেকে অনেক লোক যাওয়া আসা করে। ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা 10-15 মিনিটের মধ্যেই চলে আসব। শাশুড়ির কাছ থেকে অনুমতি পাওয়ার পর দুই বৌমা খুশি খুশি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পুকুরে গিয়ে স্নান করতে শুরু করে দেয়। কতদিন পর ভালোভাবে স্নান করলাম, এখানে স্নান করে অনেক আনন্দ হলো। একদম ঠিক বলেছো দিদি, এভাবেই প্রত্যেকদিন পুকুরে স্নান করতে পারলে আর কোনো চিন্তাই থাকবে না। চলো চলো, এবার বাড়ি ফিরে যাই। এরপর থেকে প্রত্যেকদিন এই পুকুরে এসেই স্নান করে যাব। রূপা এবং কাজল গল্প করতে করতে বাড়ি ফিরে যায়। এরপর থেকে তারা দুজনে প্রত্যেক দিনই পুকুরে স্নান করত। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় এবং আশেপাশের কয়েকজন মানুষ তাদেরকে দেখে নানা রকমের কথা বলতে শুরু করে। দেখতে পাচ্ছ পল্লবী, আরতির বৌমায়েদের একটুও লজ্জা শরম বলে কিচ্ছু নেই, কিভাবে খোলামেলা জায়গায় স্নান করছে দেখো। সত্যি আজকাল মানুষের লজ্জা শেষ হয়ে গেছে দেখছি। তুমি একদম ঠিকই বলেছো বিশাখা, এরকম মানুষ আমাদের প্রতিবেশী থাকলে কোথাও আর মুখ দেখানো যাবে না। প্রতিবেশীদের মুখে এরকম কথা শুনে দুই বউয়ের খুব খারাপ লাগে এবং সেদিন তারা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। রূপা এবং কাজল বাড়ি ফেরার পর নিজের শাশুড়ির কাছে গিয়ে বলে, মা, আজ আমরা পুকুরে স্নান করছিলাম, দুজন মহিলা আমাদেরকে উল্টোপাল্টা করে কথা শোনাচ্ছিল, আমাদের প্রতিবেশী বিশাখা কাকিমা আর পল্লবী কাকিমা। এর জন্যই তো আমি তোমাদেরকে পুকুরে যেতে বারণ করছিলাম। আমাদের এলাকায় কয়েকজন আছে যারা সব সময় মানুষের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলতে থাকে। কিন্তু মা, আমাদের তো পুকুরে স্নান করতে খুব ভালো লাগে। আচ্ছা মা,
আমরা যদি তাদের কথার দিকে বেশি গুরুত্ব না দিয়ে সেখানে স্নান করে তাড়াতাড়ি চলে আসি তাহলে কেমন হবে? তুমি তাদেরকে যত সহজ সরল ভাবছো তারা ততটা সহজ মানুষ নয়। তোমাদের যখন সমস্যা নেই তাহলে আমিও তোমাদেরকে আটকাবো না, তোমরা পুকুরে স্নান করা চালিয়ে যেতে পারো। রূপা এবং কাজল পরের দিন থেকে একইভাবে পুকুরে যেতে থাকে। অপরদিকে বিশাখা এবং পল্লবী নানাভাবে তাদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করতে থাকে। আরে পল্লবী, বারবার করে খারাপ খারাপ কথা বলার পরেও এরা এখানে স্নান করা বন্ধ করছে না। আমি কিন্তু এটা একদম সহ্য করতে পারছি না। তুমি একদম ঠিকই বলেছো বিশাখা, আমাদের পাড়ায় এসব দাদাগিরি চলবে না। এই দুই বৌমা আমাদের পরিবেশ খারাপ করে দিচ্ছে। এসব আপনি কিসব ভুলভাল কথা বলছেন পল্লবী কাকিমা? আমরা তো ভালোভাবে স্নান করছি, তাতে পাড়ার পরিবেশ খারাপ হচ্ছে কোথায়? ওরে বাবারে, আবার মুখে মুখে বড় বড় কথা বলি। এরকম খোলামেলা জায়গায় স্নান করা কি ভালো দেখায়? আপনাদের বাড়ির মানুষেরা ছোট ছোট জামা কাপড় পরে সুইমিং পুলে স্নান করতে পারে, আর আমরা বড় জামা কাপড় পরে পুকুরে স্নান করতে পারবো না। কি বললি? আমাদের পরিবারের মানুষের সঙ্গে তোরা নিজেদের তুলনা করছিস? তোদের মতো গেয়েও মানুষের যোগ্যতা এখনো সেরকম হয়নি। আরে পল্লবী, তুই শুধু শুধু এদের সঙ্গে তর্ক করছিস। এরা আমাদের সঙ্গে কথা বলারও যোগ্যতা রাখে না। আমাদের যখন আপনার সঙ্গে কথা বলার যোগ্যতা নেই, তাহলে শুধু শুধু আমাদেরকে বিরক্ত করছেন কেন? ভালো করে আমার কথা শুনে রাখো মেয়ে, আজ থেকে তোরা এই পুকুরে স্নান করবি না। আবার যদি এই পুকুরে স্নান করতে দেখেছি তাহলে সোসাইটির চেয়ারম্যানকে কমপ্লেন করে একটা ব্যবস্থা নিতে বাধ্য হব। বিশাখার কথায় রূপা প্রচন্ড রেগে যায় এবং তাকে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় কাজল তাকে থামিয়ে নেয় এবং দুজনে একসঙ্গে বাড়ির দিকে ফিরে যেতে থাকে। শহরের মানুষ বলে কি আমাদেরকে উল্টোপাল্টা করে কথা বলে চলে যাবে? আজ তাকে ভালো করে বুঝিয়ে দিতাম। আরে দিদি, আমরা এখানকার বৌমা, কারোর সঙ্গে আমাদের এভাবে ঝগড়া করা ঠিক হবে না। সবার আগে মাকে এই বিষয়ে জানানো দরকার। হয়তো তুমি ঠিকই বলেছ, তবে শুধু মাকে নয়, এবার আমাদের স্বামীদেরকেও এই বিষয়ে জানানো খুব দরকার। এরপর সেদিন রাতের বেলা সকলে যখন একসঙ্গে বসেছিল, এমন সময় রূপা পুকুর পাড়ে ঘটে যাওয়া ঘটনাগুলো সকলকে জানায়। আমি আগে থেকেই জানতাম বিশাখা আর পল্লবী এত সহজে তোমাদেরকে সেই পুকুর ব্যবহার করতে দেবে না। কোনো জিনিস মানুষের কাজে লাগুক এটা তারা চায় না। আরে রূপা, তোমরা এই কয়েকদিন হতে না হতেই সোসাইটির কাকিমাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিয়েছো। তাহলে আমি আর কি করতাম? তারা দুজন আমাদেরকে অনেক উল্টোপাল্টা কথা বলছিল, তাই আমি চুপ করে থাকতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তোমাদের আর সেই পুকুরে স্নান করতে যেতে হবে না, তোমরা বাড়িতেই স্নান করবে। আমি চাই না তোমাদেরকে নিয়ে সোসাইটিতে কোনো রকম আলোচনা হোক। কিন্তু মনোজ একদম ঠিক কথাই বলছে বৌমা। তোমরা এখানে নতুন, এখন এই বিষয়ে বেশি আলোচনা করতে গেলে সোসাইটিতে সকলে তোমাদের বিরুদ্ধে হয়ে যেতে পারে। শাশুড়ি এবং স্বামীর মুখে এই কথা শুনে দুই বৌমা পরের দিন থেকে পুকুরে যাওয়া বন্ধ করে দেয়। তাদের অনিচ্ছা সত্ত্বেও তারা বাড়িতেই স্নান করতে থাকে। এইরকমই একদিন রূপা এবং কাজল যখন বাজার থেকে বাড়ি ফিরছিল, এমন সময় তারা দেখে পুকুরে একটা ছেলে ডুবে যাচ্ছে। আরে দিদি, ওই দেখো পুকুরে কে যেন ডুবে যাচ্ছে। তুমি একদম ঠিকই বলছো কাজল, তাড়াতাড়ি তাকে উদ্ধার করতে হবে। তুমি এখানেই দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। রূপা এই বলে বাজারের ব্যাগ রেখে দিয়ে তাড়াতাড়ি পুকুরে ঝাঁপ দিয়ে দেয় এবং সাঁতার কেটে ছেলেটিকে উদ্ধার করে আনে। এরই মধ্যে সেখানে কয়েকজন লোক চলে আসে। তুমি পুকুরে কিভাবে পড়ে গিয়েছিলে? তোমার নাম কি আর বাড়ি কোথায়? আরে এটা তো বিশাখার নাতি। তুমি না থাকলে ছেলেটাকে আর বাঁচানো যেত না, কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল। লোকটি এসব কথা বলছিল, এমন সময় বিশাখা পল্লবী তাড়াতাড়ি সেখানে চলে আসে। কি হয়েছে? কি হয়েছে এখানে? আমার নাতি ঠিক আছে তো? তোর কিছু হয়নি তো পিন্টু? আরতির বৌমায়ের জন্য আজ তোমার নাতি বেঁচে আছে, না হলে এতক্ষণে তার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। বাচ্চাদের যখন যত্ন করতে পারো না, তাহলে তাদেরকে বাড়িতে বেঁধে রাখবে। রূপা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে নানাভাবে বিরক্ত করেছি, কিন্তু তারপরেও তুমি আমাদের এত বড় উপকার করলে। এটা তো আমার কর্তব্য ছিল কাকিমা। চোখের সামনে কেউ ডুবে গেলে তাকে কিভাবে ফেলে যেতে পারি
তাছাড়া সকলকে সাঁতার শিখে রাখা দরকার, না হলে যে কেউ এরকম বিপদে পড়তে পারে। রূপা বৌমা, এই সোসাইটির অনেকেই সাঁতার জানে না, তোমরা কি আমাদের সকলকে সাঁতার শেখাবে? আমরা এই পুকুরেই তোমার সঙ্গে সাঁতার শিখবো। এরপর থেকে রূপা এবং কাজল সপ্তাহে 2 দিন পুকুরে স্নান করতে যেত এবং সোসাইটির কয়েকজন মহিলা এবং শিশুদেরকে সাঁতার শেখাতো। এভাবেই সকলে সুখে স্বাচ্ছন্দ্যে তাদের জীবন কাটতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা কারা কারা সাঁতার কাটতে পারো না কমেন্ট করে জানাও। তুমি আমাকে থামিয়ে দিলে কেন? শহরের মানুষ বলে কি আমাদেরকে উল্টোপাল্টা করে কথা বলবে? আজ তাকে বুঝিয়েই দিতাম। আরে দিদি, আমরা এখানকার বৌমা, কারোর সঙ্গে আমাদের এভাবে ঝগড়া করাটা ঠিক হবে না। আরতি দেবী তার 2 ছেলে মনোজ এবং সূর্যের সঙ্গে কলকাতা শহরে থাকতো। 2 ছেলের বিয়ের বয়স হয়ে যাওয়ায় আরতি দেবী গ্রামের 2 সুন্দরী মেয়ে রূপা এবং কাজলকে তার বৌমা করে বাড়িতে নিয়ে এসেছে। 2 বৌমা বাড়ির প্রতিটা কাজেই খুবই পারদর্শী। বড় বৌমা, ছোট বৌমা, তোমরা মাত্র 1 সপ্তাহের মধ্যেই বাড়ির দায়িত্ব যেভাবে সামলে নিয়েছো সেটা দেখে আমি অনেক খুশি। আপনার ভালো লেগেছে, এটা দেখে আমরাও অনেক খুশি মা। হ্যাঁ মা, দিদি একদম ঠিকই বলছে। আপনি বাড়ি নিয়ে একদম চিন্তা করবেন না, আমরা সব কিছু সামলে নেব। মা, আমরা গ্রামের গরিব পরিবারের মেয়ে, এসব কিছু জানার সত্ত্বেও আপনি আমাদের দুজনকে পছন্দ করেছেন, এটা আমাদের কপাল। তোমরা আগে গ্রামের মেয়ে ছিলে, কিন্তু এখন আর নেই। এখন তোমরা আমার বৌমা, তাই তোমরা নিজেদেরকে গ্রামের মেয়ে আর বলবে না। আরে বাহ, আমাদের পরিবারের ব্যাপারটাই আলাদা। এমনিতে শুনতে পাওয়া যায় বউ শাশুড়ি নাকি প্রথম দিন থেকেই ঝগড়া করতে শুরু করে দেয়, কিন্তু আমাদের বাড়িতে তোমাদের মিল দেখে অবাক হয়ে গেলাম। এইভাবেই সুখে শান্তিতে আরতির পরিবার দিন কাটাতে থাকে। দেখতে দেখতে শ্বশুর বাড়িতে 2 বউয়ের 1 মাস কেটে যায়। এরকমই একদিন রান্নাঘরে, আরে কাজল, বাথরুমে শাওয়ার চালিয়ে স্নান করতে একদম ভালো লাগে না। গ্রামে কত সুন্দর পুকুরে স্নান করতে যেতাম। একদম ঠিকই বলেছো দিদি, আমিও ঠিকভাবে স্নান করতে পারি না। স্নান করার পরেও মনে হয় ঠিক মতো ফ্রেশ হতে পারিনি। তাহলে কি করা যায় বলতো? চলো না একবার বরং মায়ের কাছে যাই। এখানে যদি আশেপাশে কোনো পুকুর থাকে তাহলে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে স্নান করতে যাওয়া হবে। এরপর 2 বৌমা নিজেদের মধ্যে এসব কথা বলতে বলতে তার শাশুড়ির রুমে যায় এবং শাশুড়িকে পুকুরে স্নান করার কথা জানায়। আরে বৌমা, এটা শহর, এখানে কেউ পুকুরে স্নান করে না, সকলে নিজের নিজের বাড়িতেই স্নান করে। মা, দয়া করে আমাদেরকে অনুমতি দিয়ে দিন না, আমাদের বাড়িতে স্নান করার অভ্যাস হয়ে গেলে আর পুকুরে যেতে চাইবো না। হ্যাঁ মা, আমাদেরকে অনুমতি দিয়ে দিন, কতদিন হয়ে গেল ভালোভাবে স্নান করতে পারিনি। আচ্ছা, তোমরা যখন এত করেই বলছো তাহলে অনুমতি দিয়ে দিলাম। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই একটা পুকুর আছে, সেখানে তোমরা স্নান করতে যেতে পারো, তবে বেশি সময় পর্যন্ত সেখানে থাকবে না, রাস্তা থেকে অনেক লোক যাওয়া আসা করে। ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা 10-15 মিনিটের মধ্যেই চলে আসব। শাশুড়ির কাছ থেকে অনুমতি পাওয়ার পর 2 বৌমা খুশি খুশি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পুকুরে গিয়ে স্নান করতে শুরু করে দেয়। কতদিন পর ভালোভাবে স্নান করলাম, এখানে স্নান করে অনেক আনন্দ হলো। একদম ঠিক বলেছো দিদি, এভাবেই প্রত্যেকদিন পুকুরে স্নান করতে পারলে আর কোনো চিন্তাই থাকবে না। চলো চলো এবার বাড়ি ফিরে যাই, এরপর থেকে প্রত্যেকদিন এই পুকুরে এসেই স্নান করে যাব। রূপা এবং কাজল গল্প করতে করতে বাড়ি ফিরে যায়। এরপর থেকে তারা দুজনে প্রত্যেক দিনই পুকুরে স্নান করত। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় এবং আশেপাশের কয়েকজন মানুষ তাদেরকে দেখে নানা রকমের কথা বলতে শুরু করে। দেখতে পাচ্ছ পল্লবী, আরতির বৌমায়েদের একটুও লজ্জা শরম বলে কিচ্ছু নেই, কিভাবে খোলামেলা জায়গায় স্নান করছে দেখো। সত্যি আজকাল মানুষের লজ্জা শেষ হয়ে গেছে দেখছি। তুমি একদম ঠিকই বলেছো বিশাখা, এরকম মানুষ আমাদের প্রতিবেশী থাকলে কোথাও আর মুখ দেখানো যাবে না।
প্রতিবেশীদের মুখে এরকম কথা শুনে দুই বউয়ের খুব খারাপ লাগে এবং সেদিন তারা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। রূপা এবং কাজল বাড়ি ফেরার পর নিজের শাশুড়ির কাছে গিয়ে বলে, মা, আজ আমরা পুকুরে স্নান করছিলাম, দুজন মহিলা আমাদেরকে উল্টোপাল্টা করে কথা শোনাচ্ছিল, আমাদের প্রতিবেশী বিশাখা কাকিমা আর পল্লবী কাকিমা। এর জন্যই তো আমি তোমাদেরকে পুকুরে যেতে বারণ করছিলাম। আমাদের এলাকায় কয়েকজন আছে যারা সব সময় মানুষের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলতে থাকে। কিন্তু মা, আমাদের তো পুকুরে স্নান করতে খুব ভালো লাগে। আচ্ছা মা, আমরা যদি তাদের কথার দিকে বেশি গুরুত্ব না দিয়ে সেখানে স্নান করে তাড়াতাড়ি চলে আসি তাহলে কেমন হবে? তুমি তাদেরকে যত সহজ সরল ভাবছো তারা ততটা সহজ মানুষ নয়। তোমাদের যখন সমস্যা নেই তাহলে আমিও তোমাদেরকে আটকাবো না, তোমরা পুকুরে স্নান করা চালিয়ে যেতে পারো। রূপা এবং কাজল পরের দিন থেকে একইভাবে পুকুরে যেতে থাকে। অপরদিকে বিশাখা এবং পল্লবী নানাভাবে তাদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করতে থাকে। আরে পল্লবী, বারবার করে খারাপ খারাপ কথা বলার পরেও এরা এখানে স্নান করা বন্ধ করছে না, আমি কিন্তু এটা একদম সহ্য করতে পারছি না। তুমি একদম ঠিকই বলেছো বিশাখা, আমাদের পাড়ায় এসব দাদাগিরি চলবে না। এই দুই বৌমা আমাদের পরিবেশ খারাপ করে দিচ্ছে। এসব আপনি কিসব ভুলভাল কথা বলছেন পল্লবী কাকিমা? আমরা তো ভালোভাবে স্নান করছি, তাতে পাড়ার পরিবেশ খারাপ হচ্ছে কোথায়? ওরে বাবারে, আবার মুখে মুখে বড় বড় কথা বলি, এরকম খোলামেলা জায়গায় স্নান করা কি ভালো দেখায়? আপনাদের বাড়ির মানুষেরা ছোট ছোট জামা কাপড় পরে সুইমিং পুলে স্নান করতে পারে, আর আমরা বড় জামা কাপড় পরে পুকুরে স্নান করতে পারবো না। কি বললি? আমাদের পরিবারের মানুষের সঙ্গে তোরা নিজেদের তুলনা করছিস? তোদের মতো গেয়েও মানুষের যোগ্যতা এখনো সেরকম হয়নি। আরে পল্লবী, তুই শুধু শুধু এদের সঙ্গে তর্ক করছিস, এরা আমাদের সঙ্গে কথা বলারও যোগ্যতা রাখে না। আমাদের যখন আপনার সঙ্গে কথা বলার যোগ্যতা নেই, তাহলে শুধু শুধু আমাদেরকে বিরক্ত করছেন কেন? ভালো করে আমার কথা শুনে রাখো মেয়ে, আজ থেকে তোরা এই পুকুরে স্নান করবি না। আবার যদি এই পুকুরে স্নান করতে দেখেছি তাহলে সোসাইটির চেয়ারম্যানকে কমপ্লেন করে একটা ব্যবস্থা নিতে বাধ্য হব। বিশাখার কথায় রূপা প্রচন্ড রেগে যায় এবং তাকে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় কাজল তাকে থামিয়ে নেয় এবং দুজনে একসঙ্গে বাড়ির দিকে ফিরে যেতে থাকে। শহরের মানুষ বলে কি আমাদেরকে উল্টোপাল্টা করে কথা বলে চলে যাবে? আজ তাকে ভালো করে বুঝিয়ে দিতাম। আরে দিদি, আমরা এখানকার বৌমা, কারোর সঙ্গে আমাদের এভাবে ঝগড়া করা ঠিক হবে না। সবার আগে মাকে এই বিষয়ে জানানো দরকার। হয়তো তুমি ঠিকই বলেছ, তবে শুধু মাকে নয়, এবার আমাদের স্বামীদেরকেও এই বিষয়ে জানানো খুব দরকার। এরপর সেদিন রাতের বেলা সকলে যখন একসঙ্গে বসেছিল, এমন সময় রূপা পুকুর পাড়ে ঘটে যাওয়া ঘটনাগুলো সকলকে জানায়। আমি আগে থেকেই জানতাম বিশাখা আর পল্লবী এত সহজে তোমাদেরকে সেই পুকুর ব্যবহার করতে দেবে না। কোনো জিনিস মানুষের কাজে লাগুক এটা তারা চায় না। আরে রূপা, তোমরা এই কয়েকদিন হতে না হতেই সোসাইটির কাকিমাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিয়েছো। তাহলে আমি আর কি করতাম? তারা দুজন আমাদেরকে অনেক উল্টোপাল্টা কথা বলছিল, তাই আমি চুপ করে থাকতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তোমাদের আর সেই পুকুরে স্নান করতে যেতে হবে না, তোমরা বাড়িতেই স্নান করবে। আমি চাই না তোমাদেরকে নিয়ে সোসাইটিতে কোনো রকম আলোচনা হোক। কিন্তু মনোজ একদম ঠিক কথাই বলছে বৌমা। তোমরা এখানে নতুন, এখন এই বিষয়ে বেশি আলোচনা করতে গেলে সোসাইটিতে সকলে তোমাদের বিরুদ্ধে হয়ে যেতে পারে। শাশুড়ি এবং স্বামীর মুখে এই কথা শুনে দুই বৌমা পরের দিন থেকে পুকুরে যাওয়া বন্ধ করে দেয়। তাদের অনিচ্ছা সত্ত্বেও তারা বাড়িতেই স্নান করতে থাকে। এইরকমই একদিন রূপা এবং কাজল যখন বাজার থেকে বাড়ি ফিরছিল, এমন সময় তারা দেখে পুকুরে একটা ছেলে ডুবে যাচ্ছে। আরে দিদি, ওই দেখো পুকুরে কে যেন ডুবে যাচ্ছে। তুমি একদম ঠিকই বলছো কাজল, তাড়াতাড়ি তাকে উদ্ধার করতে হবে। তুমি এখানেই দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। রূপা এই বলে বাজারের ব্যাগ রেখে দিয়ে তাড়াতাড়ি পুকুরে ঝাঁপ দিয়ে দেয় এবং সাঁতার কেটে ছেলেটিকে উদ্ধার করে আনে। এরই মধ্যে সেখানে কয়েকজন লোক চলে আসে। তুমি পুকুরে কিভাবে পড়ে গিয়েছিলে? তোমার নাম কি আর বাড়ি কোথায়? আরে এটা তো বিশাখার নাতি,
তুমি না থাকলে ছেলেটাকে আর বাঁচানো যেত না, কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল। লোকটি এসব কথা বলছিল এমন সময় বিশাখা পল্লবী তাড়াতাড়ি সেখানে চলে আসে। কি হয়েছে, কি হয়েছে এখানে? আমার নাতি ঠিক আছে তো? তোর কিছু হয়নি তো পিন্টু? আরতির বৌমায়ের জন্য আজ তোমার নাতি বেঁচে আছে, না হলে এতক্ষণে তার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। বাচ্চাদের যখন যত্ন করতে পারো না, তাহলে তাদেরকে বাড়িতে বেঁধে রাখবে। রূপা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে নানাভাবে বিরক্ত করেছি, কিন্তু তারপরেও তুমি আমাদের এত বড় উপকার করলে। এটা তো আমার কর্তব্য ছিল কাকিমা। চোখের সামনে কেউ ডুবে গেলে তাকে কিভাবে ফেলে যেতে পারি? তাছাড়া সকলকে সাঁতার শিখে রাখা দরকার, না হলে যে কেউ এরকম বিপদে পড়তে পারে। রূপা বৌমা, এই সোসাইটির অনেকেই সাঁতার জানে না। তোমরা কি আমাদের সকলকে সাঁতার শেখাবে? আমরা এই পুকুরেই তোমার সঙ্গে সাঁতার শিখবো। এরপর থেকে রূপা এবং কাজল সপ্তাহে 2 দিন পুকুরে স্নান করতে যেত এবং সোসাইটির কয়েকজন মহিলা এবং শিশুদেরকে সাঁতার শেখাতো। এভাবেই সকলে সুখে স্বাচ্ছন্দ্যে তাদের জীবন কাটতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা কারা কারা সাঁতার কাটতে পারো না কমেন্ট করে জানাও। তুমি আমাকে থামিয়ে দিলে কেন? শহরের মানুষ বলে কি আমাদেরকে উল্টোপাল্টা করে কথা বলবে? আজ তাকে বুঝিয়েই দিতাম। আরে দিদি, আমরা এখানকার বৌমা, কারোর সঙ্গে আমাদের এভাবে ঝগড়া করাটা ঠিক হবে না। আরতি দেবী তার 2 ছেলে মনোজ এবং সূর্যের সঙ্গে কলকাতা শহরে থাকতো। 2 ছেলের বিয়ের বয়স হয়ে যাওয়ায় আরতি দেবী গ্রামের 2 সুন্দরী মেয়ে রূপা এবং কাজলকে তার বৌমা করে বাড়িতে নিয়ে এসেছে। 2 বৌমা বাড়ির প্রতিটা কাজেই খুবই পারদর্শী। বড় বৌমা, ছোট বৌমা, তোমরা মাত্র 1 সপ্তাহের মধ্যেই বাড়ির দায়িত্ব যেভাবে সামলে নিয়েছো, সেটা দেখে আমি অনেক খুশি। আপনার ভালো লেগেছে, এটা দেখে আমরাও অনেক খুশি মা। হ্যাঁ মা, দিদি একদম ঠিকই বলছে। আপনি বাড়ি নিয়ে একদম চিন্তা করবেন না, আমরা সব কিছু সামলে নেব। মা, আমরা গ্রামের গরিব পরিবারের মেয়ে। এসব কিছু জানার সত্ত্বেও আপনি আমাদের দুজনকে পছন্দ করেছেন, এটা আমাদের কপাল। তোমরা আগে গ্রামের মেয়ে ছিলে, কিন্তু এখন আর নেই। এখন তোমরা আমার বৌমা, তাই তোমরা নিজেদেরকে গ্রামের মেয়ে আর বলবে না। আরে বাহ, আমাদের পরিবারের ব্যাপারটাই আলাদা। এমনিতে শুনতে পাওয়া যায় বউ শাশুড়ি নাকি প্রথম দিন থেকেই ঝগড়া করতে শুরু করে দেয়, কিন্তু আমাদের বাড়িতে তোমাদের মিল দেখে অবাক হয়ে গেলাম। এইভাবেই সুখে শান্তিতে আরতির পরিবার দিন কাটাতে থাকে। দেখতে দেখতে শ্বশুর বাড়িতে 2 বউয়ের 1 মাস কেটে যায়। এরকমই একদিন রান্নাঘরে, আরে কাজল, বাথরুমে শাওয়ার চালিয়ে স্নান করতে একদম ভালো লাগে না। গ্রামে কত সুন্দর পুকুরে স্নান করতে যেতাম। একদম ঠিকই বলেছো দিদি, আমিও ঠিকভাবে স্নান করতে পারি না। স্নান করার পরেও মনে হয় ঠিক মতো ফ্রেশ হতে পারিনি। তাহলে কি করা যায় বলতো? চলো না একবার বরং মায়ের কাছে যাই। এখানে যদি আশেপাশে কোনো পুকুর থাকে তাহলে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে স্নান করতে যাওয়া হবে। এরপর 2 বৌমা নিজেদের মধ্যে এসব কথা বলতে বলতে তার শাশুড়ির রুমে যায় এবং শাশুড়িকে পুকুরে স্নান করার কথা জানায়। আরে বৌমা, এটা শহর, এখানে কেউ পুকুরে স্নান করে না। সকলে নিজের নিজের বাড়িতেই স্নান করে। মা, দয়া করে আমাদেরকে অনুমতি দিয়ে দিন না। আমাদের বাড়িতে স্নান করার অভ্যাস হয়ে গেলে আর পুকুরে যেতে চাইবো না। হ্যাঁ মা, আমাদেরকে অনুমতি দিয়ে দিন। কতদিন হয়ে গেল ভালোভাবে স্নান করতে পারিনি। আচ্ছা, তোমরা যখন এত করেই বলছো, তাহলে অনুমতি দিয়ে দিলাম। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই একটা পুকুর আছে, সেখানে তোমরা স্নান করতে যেতে পারো। তবে বেশি সময় পর্যন্ত সেখানে থাকবে না, রাস্তা থেকে অনেক লোক যাওয়া আসা করে। ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা 10-15 মিনিটের মধ্যেই চলে আসব। শাশুড়ির কাছ থেকে অনুমতি পাওয়ার পর 2 বৌমা খুশি খুশি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পুকুরে গিয়ে স্নান করতে শুরু করে দেয়। কতদিন পর ভালোভাবে স্নান করলাম, এখানে স্নান করে অনেক আনন্দ হলো। একদম ঠিক বলেছো দিদি, এভাবেই প্রত্যেকদিন পুকুরে স্নান করতে পারলে আর কোনো চিন্তাই থাকবে না।
চলো চলো এবার বাড়ি ফিরে যাই, এরপর থেকে প্রত্যেকদিন এই পুকুরে এসেই স্নান করে যাব। রূপা এবং কাজল গল্প করতে করতে বাড়ি ফিরে যায়। এরপর থেকে তারা দুজনে প্রত্যেক দিনই পুকুরে স্নান করত। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় এবং আশেপাশের কয়েকজন মানুষ তাদেরকে দেখে নানা রকমের কথা বলতে শুরু করে। দেখতে পাচ্ছ পল্লবী, আরতির বৌমায়েদের একটুও লজ্জা শরম বলে কিচ্ছু নেই, কিভাবে খোলামেলা জায়গায় স্নান করছে দেখো। সত্যি আজকাল মানুষের লজ্জা শেষ হয়ে গেছে দেখছি। তুমি একদম ঠিকই বলেছো বিশাখা, এরকম মানুষ আমাদের প্রতিবেশী থাকলে কোথাও আর মুখ দেখানো যাবে না। প্রতিবেশীদের মুখে এরকম কথা শুনে দুই বউয়ের খুব খারাপ লাগে এবং সেদিন তারা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। রূপা এবং কাজল বাড়ি ফেরার পর নিজের শাশুড়ির কাছে গিয়ে বলে, মা, আজ আমরা পুকুরে স্নান করছিলাম, দুজন মহিলা আমাদেরকে উল্টোপাল্টা করে কথা শোনাচ্ছিল, আমাদের প্রতিবেশী বিশাখা কাকিমা আর পল্লবী কাকিমা। এর জন্যই তো আমি তোমাদেরকে পুকুরে যেতে বারণ করছিলাম। আমাদের এলাকায় কয়েকজন আছে যারা সব সময় মানুষের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলতে থাকে। কিন্তু মা, আমাদের তো পুকুরে স্নান করতে খুব ভালো লাগে। আচ্ছা মা, আমরা যদি তাদের কথার দিকে বেশি গুরুত্ব না দিয়ে সেখানে স্নান করে তাড়াতাড়ি চলে আসি তাহলে কেমন হবে? তুমি তাদেরকে যত সহজ সরল ভাবছো তারা ততটা সহজ মানুষ নয়। তোমাদের যখন সমস্যা নেই তাহলে আমিও তোমাদেরকে আটকাবো না, তোমরা পুকুরে স্নান করা চালিয়ে যেতে পারো। রূপা এবং কাজল পরের দিন থেকে একইভাবে পুকুরে যেতে থাকে। অপরদিকে বিশাখা এবং পল্লবী নানাভাবে তাদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করতে থাকে। আরে পল্লবী, বারবার করে খারাপ খারাপ কথা বলার পরেও এরা এখানে স্নান করা বন্ধ করছে না, আমি কিন্তু এটা একদম সহ্য করতে পারছি না। তুমি একদম ঠিকই বলেছো বিশাখা, আমাদের পাড়ায় এসব দাদাগিরি চলবে না। এই দুই বৌমা আমাদের পরিবেশ খারাপ করে দিচ্ছে। এসব আপনি কিসব ভুলভাল কথা বলছেন পল্লবী কাকিমা? আমরা তো ভালোভাবে স্নান করছি, তাতে পাড়ার পরিবেশ খারাপ হচ্ছে কোথায়? ওরে বাবারে, আবার মুখে মুখে বড় বড় কথা বলি, এরকম খোলামেলা জায়গায় স্নান করা কি ভালো দেখায়? আপনাদের বাড়ির মানুষেরা ছোট ছোট জামা কাপড় পরে সুইমিং পুলে স্নান করতে পারে, আর আমরা বড় জামা কাপড় পরে পুকুরে স্নান করতে পারবো না। কি বললি? আমাদের পরিবারের মানুষের সঙ্গে তোরা নিজেদের তুলনা করছিস? তোদের মতো গেয়েও মানুষের যোগ্যতা এখনো সেরকম হয়নি। আরে পল্লবী, তুই শুধু শুধু এদের সঙ্গে তর্ক করছিস, এরা আমাদের সঙ্গে কথা বলারও যোগ্যতা রাখে না। আমাদের যখন আপনার সঙ্গে কথা বলার যোগ্যতা নেই তাহলে শুধু শুধু আমাদেরকে বিরক্ত করছেন কেন? ভালো করে আমার কথা শুনে রাখো মেয়ে, আজ থেকে তোরা এই পুকুরে স্নান করবি না। আবার যদি এই পুকুরে স্নান করতে দেখেছি তাহলে সোসাইটির চেয়ারম্যানকে কমপ্লেন করে একটা ব্যবস্থা নিতে বাধ্য হব। বিশাখার কথায় রূপা প্রচন্ড রেগে যায় এবং তাকে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় কাজল তাকে থামিয়ে নেয় এবং দুজনে একসঙ্গে বাড়ির দিকে ফিরে যেতে থাকে। শহরের মানুষ বলে কি আমাদেরকে উল্টোপাল্টা করে কথা বলে চলে যাবে? আজ তাকে ভালো করে বুঝিয়ে দিতাম। আরে দিদি, আমরা এখানকার বৌমা, কারোর সঙ্গে আমাদের এভাবে ঝগড়া করা ঠিক হবে না। সবার আগে মাকে এই বিষয়ে জানানো দরকার। হয়তো তুমি ঠিকই বলেছ, তবে শুধু মাকে নয়, এবার আমাদের স্বামীদেরকেও এই বিষয়ে জানানো খুব দরকার। এরপর সেদিন রাতের বেলা সকলে যখন একসঙ্গে বসেছিল এমন সময় রূপা পুকুর পাড়ে ঘটে যাওয়া ঘটনাগুলো সকলকে জানায়। আমি আগে থেকেই জানতাম বিশাখা আর পল্লবী এত সহজে তোমাদেরকে সেই পুকুর ব্যবহার করতে দেবে না। কোনো জিনিস মানুষের কাজে লাগুক এটা তারা চায় না। আরে রূপা, তোমরা এই কয়েকদিন হতে না হতেই সোসাইটির কাকিমাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিয়েছো। তাহলে আমি আর কি করতাম? তারা দুজন আমাদেরকে অনেক উল্টোপাল্টা কথা বলছিল, তাই আমি চুপ করে থাকতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তোমাদের আর সেই পুকুরে স্নান করতে যেতে হবে না, তোমরা বাড়িতেই স্নান করবে। আমি চাই না তোমাদেরকে নিয়ে সোসাইটিতে কোনো রকম আলোচনা হোক। কিন্তু মনোজ একদম ঠিক কথাই বলছে বৌমা। তোমরা এখানে নতুন, এখন এই বিষয়ে বেশি আলোচনা করতে গেলে সোসাইটিতে সকলে তোমাদের বিরুদ্ধে হয়ে যেতে পারে। শাশুড়ি এবং স্বামীর মুখে এই কথা শুনে দুই বৌমা পরের দিন থেকে পুকুরে যাওয়া বন্ধ করে দেয়।
তাদের অনিচ্ছা সত্ত্বেও তারা বাড়িতেই স্নান করতে থাকে। এইরকমই একদিন রূপা এবং কাজল যখন বাজার থেকে বাড়ি ফিরছিল, এমন সময় তারা দেখে পুকুরে একটা ছেলে ডুবে যাচ্ছে। আরে দিদি, ওই দেখো পুকুরে কে যেন ডুবে যাচ্ছে। তুমি একদম ঠিকই বলছো কাজল, তাড়াতাড়ি তাকে উদ্ধার করতে হবে। তুমি এখানেই দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। রূপা এই বলে বাজারের ব্যাগ রেখে দিয়ে তাড়াতাড়ি পুকুরে ঝাঁপ দিয়ে দেয় এবং সাঁতার কেটে ছেলেটিকে উদ্ধার করে আনে। এরই মধ্যে সেখানে কয়েকজন লোক চলে আসে। তুমি পুকুরে কিভাবে পড়ে গিয়েছিলে? তোমার নাম কি আর বাড়ি কোথায়? আরে এটা তো বিশাখার নাতি। তুমি না থাকলে ছেলেটাকে আর বাঁচানো যেত না, কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল। লোকটি এসব কথা বলছিল। এমন সময় বিশাখা পল্লবী তাড়াতাড়ি সেখানে চলে আসে। কি হয়েছে? কি হয়েছে এখানে? আমার নাতি ঠিক আছে তো? তোর কিছু হয়নি তো পিন্টু? আরতির বৌমায়ের জন্য আজ তোমার নাতি বেঁচে আছে, না হলে এতক্ষণে তার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। বাচ্চাদের যখন যত্ন করতে পারো না, তাহলে তাদেরকে বাড়িতে বেঁধে রাখবে। রূপা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে নানাভাবে বিরক্ত করেছি, কিন্তু তারপরেও তুমি আমাদের এত বড় উপকার করলে। এটা তো আমার কর্তব্য ছিল কাকিমা। চোখের সামনে কেউ ডুবে গেলে তাকে কিভাবে ফেলে যেতে পারি? তাছাড়া সকলকে সাঁতার শিখে রাখা দরকার, না হলে যে কেউ এরকম বিপদে পড়তে পারে। রূপা বৌমা, এই সোসাইটির অনেকেই সাঁতার জানে না। তোমরা কি আমাদের সকলকে সাঁতার শেখাবে? আমরা এই পুকুরেই তোমার সঙ্গে সাঁতার শিখবো। এরপর থেকে রূপা এবং কাজল সপ্তাহে 2 দিন পুকুরে স্নান করতে যেত এবং সোসাইটির কয়েকজন মহিলা এবং শিশুদেরকে সাঁতার শেখাতো। এভাবেই সকলে সুখে স্বাচ্ছন্দ্যে তাদের জীবন কাটতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা কারা কারা সাঁতার কাটতে পারো না কমেন্ট করে জানাও।